শেষ হইয়াও হইল না শেষ। আচ্ছা, ঠিক এটাই কি বলতে ইচ্ছা করছে না এই মুহূর্তে? একটা বড় সুযোগ এসেছিল, মস্ত বড় সুযোগ। বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা মুখোমুখি হবেন আইপিএল ফাইনালে, যেটা শেষবার এবং এ যাবৎ মাত্র একবার দেখা গিয়েছে 2009 আইপিএলে। 2009 আইপিএল এর আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায় এবং ফাইনাল হয়েছিল জোবার্গে। সেখানে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ডেকান চার্জার্স হায়দ্রাবাদ। মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তারপর আর কখনো হননি কিন্তু। মুম্বাই, তার নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে, 5বার আইপিএল জিতিয়েছেন। উল্টো দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা কিন্তু একবারও জিততে পারেনি আইপিএল, কিন্তু এই নিয়ে মোট চতুর্থবার ফাইনাল খেলছে। 3বার তাদের ফাইনাল খেলা হয়ে গিয়েছে, কিন্তু একবারও সেই 3বারে মুখোমুখি হতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। অর্থাৎ বিরাট কোহলি রোহিত শর্মা দেখা হওয়ার সুযোগটা পেলেন কোথায়? আইপিএল ফাইনালে। এবার সেই সুযোগ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগে একা, বলা যেতে পারে কার্যত একার হাতে জল ঢেলে দিলেন শ্রেয়াস আইয়ার, তাদের আরেকজন সতীর্থ। এবার প্রশ্নটা চলে আসছে একটা অন্য জায়গায়। এই যে রবিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়ে দিয়ে আইপিএল এর ফাইনালে পৌঁছে গেল পাঞ্জাব কিংস, আসলে কি খাতায় কলমে এটাই চাইছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? মুম্বাই, যারা 5বারের আইপিএল জয়ী, তারা ফাইনালে পড়লে কি হতে পারে বা তাদের কি ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে সকলেই জানে। সেখানে বিরাট কোহলি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ম্যানেজমেন্ট জানবে না, এটা হতে পারে না। সেই তুলনায় একটা দল, পাঞ্জাব কিংসের মতো একটা দল, যারা কিনা দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলছে এবং পাশাপাশি তারাও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতোই কিন্তু ট্রফিলেস, তারাও কিন্তু এখনো অবধি একবারও শিরোপা জিততে পারেনি। অর্থাৎ এইবারের ফাইনাল একটা আলাদাভাবে তাৎপর্যপূর্ণ এই কারণেই, যেই দলই ট্রফি জিতুক না কেন এটা তাদের প্রথম শিরোপা হতে চলেছে। নতুন কোনো বিজয়ী পাচ্ছে আইপিএল, এইবারের বিশেষত্বটাই এরকম। তা সেই রকম একটা দলকেই কি চাইছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা বিরাট কোহলি? তিনি কি নিজেও চাইছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্স বা রোহিত শর্মার মুখোমুখি হওয়ার থেকে একটা শ্রেয়াস আইয়ারের এই দল যাদেরকে তারা কোয়ালিফায়ার 1-এ কার্যত নাস্তানাবুদ করেছে বলা যেতে পারে, সেই দলটা ফাইনাল খেলুক? এটাই কি চাইছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটি দল, 5বারের আইপিএল শিরোপা জয়ী দল, যে কোনো দলই যে তাদের বিরুদ্ধে ফাইনালে খেলতে চাইবে না এটাই তো স্বাভাবিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কি খুব দোষ দেওয়া যায় সেই জন্য? বোধ হয় না, না। তবে পাঞ্জাব কিংস, বা বলা যেতে পারে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস, তারা যেই খেলাটা খেললো কোয়ালিফায়ার 2-তে, তারপরেও কি খুব একটা স্বস্তিতে থাকার কথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? কি মনে হয়? এই দলকেই তারা কোয়ালিফায়ার 1-এ কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে। 101 রানে তাদের রীতিমতো গুটিয়ে দেয় যাকে বলা যেতে পারে। জস হ্যাজেলউড, সুয়শ শর্মা, জস দয়াল, ভুবনেশ্বর কুমার প্রত্যেকে দুর্দান্ত বল করেছিলেন বেঙ্গালুরু হয়ে সেদিন। ফলাফল স্বরূপ শ্রেয়স আইয়ারের দল মাত্র 101 রানে গুটিয়ে যায়। কিন্তু কোয়ালিফায়ার 2-তে কি হলো? কোয়ালিফায়ার 2-তে তারপর যে কাণ্ডটা ঘটালো শ্রেয়স আইয়ারের দল, তারপরে কি একটুও স্বস্তিতে থাকার উপায় আছে বেঙ্গালুরু শিবিরের? 204 তারা করতে নেমে একটা সময় 8 ওভারে 72 রানে 3 উইকেট। ঠিক সেই জায়গা থেকে যেই অধিনায়ক সুলভ ইনিংসটি খেললেন শ্রেয়স আইয়ার, 41 বলে 87 রানের অপরাজিত যেই ইনিংসটা যে ইতিমধ্যেই আইপিএল এর সেরা ইনিংসগুলির মধ্যে একটি হয়ে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় থাকার কথাই নয় সেক্ষেত্রে। পাশাপাশি এই ইনিংসটার জোরে ফাইনালে উঠে যাওয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরও একবার মুখোমুখি হওয়া, সেটা কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা বিরাট কোহলির জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে বা সুখকর হবে? এছাড়া আরও একটা বিষয় যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, ফাইনাল কিন্তু হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম মোতেরাতে। অর্থাৎ কোয়ালিফায়ার 2 যেখানে খেলা হচ্ছে ঠিক সেই মাঠেই কিন্তু হতে চলেছে ফাইনাল। আর কোয়ালিফায়ার 2-তে যেটা দেখা গেল,
ম্যাচ শুরু হতে সময় লাগলো 2 ঘন্টারও বেশি, কারণ বৃষ্টির জেরে ম্যাচ শুরু হতে পারেনি। কিন্তু বৃষ্টির জেরে যে ময়েশ্চার দেখতে পাওয়ার কথা উইকেটে, সেই ময়েশ্চার কিন্তু মোটেই দেখা গেল না উইকেটে, না দেখা গেল না, বরং রীতিমতো বোলারদের নিয়ে ছেলে খেলা করলেন ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করলো মুম্বাই, সেখানে জনি বেয়ারস্টো শুরুতে যে ঝড় তুলেছিল, তারপরে একে একে এলেন তিলক বর্মা এবং সূর্য কুমার যাদব। তারপর শেষের দিকে এসে আবার ঝড় তুললেন নমন ধীর। সব মিলিয়ে 203 রান তুললো মুম্বাই। জবাবে ব্যাট করতেন বেশ শুরুতে, যদিও বাবা চাপে পড়েছিল পাঞ্জাব কিংস, কিন্তু 8 ওভারে 72 3 উইকেট, এই জায়গা থেকেও অসাধারণ অধিনায়ক উচিত ইনিংস খেলে ফেললেন শ্রেয়াস আইয়ার। তাকে যোগ্য সঙ্গত দিলেন নেহাল ওয়াদেরা 48 রানে। কিন্তু তারও আগে মঞ্চটা প্রস্তুত করে গিয়েছিলেন কে? তিনি জশ ইংলিশ। অর্থাৎ শুরু থেকেই ব্যাটসম্যানদের একটা মার মুখো মেজাজে দেখা গিয়েছে রবিবারের কোয়ালিফায়ার 2-এ। বৃষ্টি হয়েছিল, উইকেটে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকার কথা, কিন্তু সেই আর্দ্রতা বা ময়েশ্চার কিন্তু মোটেই দেখা গেল না। আর এই মাঠেই হতে চলেছে আইপিএল এর ফাইনাল। অর্থাৎ আগের ম্যাচে, অর্থাৎ কোয়ালিফায়ার 1-এ যতই সহজে পেরে ফেলুক না কেন আরসিবির বোলাররা পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানদের, ফাইনালে কিন্তু মোটেই কাজটা সহজ হবে না হ্যাজেলউড সুয়স শর্মাদের জন্য। মনে রাখতে হবে কোয়ালিফায়ার 1 খেলা হয়েছিল চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে, যেখানের উইকেটের সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটের কিন্তু আকাশ পাতাল পার্থক্য রীতিমতো। মুল্লানপুরের যে উইকেট, সেখানে কিন্তু ঘাসের আভা দেখা গেছে, আর তা দেখে রীতিমতো ঠোঁট চাটার কথা ফাস্ট বোলারদের বা পেস বোলারদের, এবং তা তারা চেটেছেনও, তাতে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেখানে বৃষ্টি হলো, তারপরেও ময়েশ্চার দেখা গেল না, সেটাই বলে দিচ্ছে ফাইনালে কিন্তু বোলারদের জন্য কাজটা সহজ হবে না। কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুধু এই ম্যাচে নয়, বরাবরই বড় রানের প্রবণতা দেখা গেছে, অর্থাৎ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের ট্রেন্ড দেখা গিয়েছে। পাশাপাশি শ্রেয়স আইয়ার নামক ফ্যাক্টরটিও উপেক্ষা করার যোগ কোথায়? পাঞ্জাব কিংসের অধিনায়ক, তিনি যে জীবনের সেরা সময় কাটাচ্ছেন সেটা বলা কি খুব ভুল হবে? গত বছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়ে কেকেআর কে এনে দিলেন 3য় শিরোপা। তারপর কেকেআর এর সঙ্গে তার ভুল বোঝাবুঝি হোক বা যে কারণেই হোক, ছাড়াছাড়ি হয়ে গেল। তিনি এবার পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব নিয়েছেন। ইতিমধ্যে বছরের শুরুতে ভারতের ওই চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন, এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব থেকে বেশি রান তারই। আর এবার আইপিএল এর ফাইনালে তুললেন পাঞ্জাব কিংসকে। পরপর 2 বছর দুটি আলাদা আলাদা দলকে, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসকে তিনি ফাইনালে তুললেন আইপিএল এর। জীবনের সেরা সময় কাটাচ্ছেন, এরপরও বলা যাবে না? তাহলে আর কবে বলা যাবে? বিষয়টা সেখানে নয়, বিষয়টা হলো আইপিএল এর ইতিহাসে দুজন সব থেকে সফল অধিনায়কের নাম হলো রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তারাও সেই রেকর্ডটা গড়তে পারেননি, বা সেই নজিরটা গড়তে পারেননি যেই নজিরটা গড়ে ফেলেছেন শ্রেয়াস আইয়ার। মহেন্দ্র সিং ধোনি 5 বার আইপিএল জিতিয়েছেন তার দলকে, এবং 5 বারই চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছেন। উল্টো দিকে রোহিত শর্মা মোট 6 বার জিতেছেন আইপিএল। 1 বার জিতেছেন ডেকান চার্জার্সের হয়ে, আর 5 বার অধিনায়কত্ব করে জিতিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু তাদেরও সেই নজিরটা নেই যেই নজির গড়ে ফেললেন শ্রেয়স আইয়ার। তিনি 2020 সালে ফাইনালে তুলেছিলেন দিল্লি ক্যাপিটালসকে, মুম্বাইয়ের কাছে সেই ফাইনাল যদিও তারা হেরে যায়। এরপর 2024 সালে, অর্থাৎ গত আইপিএলে, সেই আইপিএলে তিনি চ্যাম্পিয়ন করলেন কেকেআর কে, আর এবার ফাইনালে তুললেন পাঞ্জাব কিংসকে। শ্রেয়াস আইয়ার একমাত্র অধিনায়ক আইপিএল এর ইতিহাসে যিনি কিনা 3টি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি দলকে ফাইনাল খেলালেন অধিনায়ক হিসাবে। এই রেকর্ডের কারণে অভূতপূর্ব রেকর্ড, কি ক্যাপ্টেন্সি, কি ব্যাটিং এ। যদি গত রাতের কোয়ালিফায়ার 2 এর দিকে ভালো করে লক্ষ্য করা যায়, হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক, তার অধিনায়কত্বে যে যে অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে
যেমন পেনাল্টিমেট ওভার, সেই ওভারটা সব থেকে ইম্পর্টেন্ট হয় বলেই মানা হয় 20 ওভারের ক্রিকেটে। 23 রান বাকি, সেই জায়গায় দাঁড়িয়ে অশ্বিনী কুমারকে বল দিলেন। আমি মানলাম কোনো বোলার ছিল না সেই সময়, বুমরা শেষ হয়ে গিয়েছিল বা বোল্ট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি নিজে আসতে পারতেন, তাতে অন্তত আরেকটু কঠিন হতো। যেভাবে এক ওভারেই ম্যাচটা বার করে দিলেন শ্রেয়াস আইয়ার, সেই জায়গাটা দেখা যেত না। সব মিলিয়ে গোটা ম্যাচ জুড়েই কিন্তু হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে অসংখ্য অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে এবং অনেক ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গিয়েছে, সেটি কিন্তু মোটেই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে লক্ষ্য করা যায়নি। হ্যাঁ, একটা সময় যখন সূর্যা কুমার যাদব কিংবা যদি দেখা যায় তিলক ভার্মা, তারা যখন ঝড় তুলেছেন ব্যাটিংয়ে, সেই সময়টা কিছুটা দিশাহারা লেগেছিল পাঞ্জাব কিংসের অধিনায়ককে, কিন্তু তারপর যখন উইকেটটা পাওয়া হয়ে গেল, যখন পরপর উইকেট পেলেন বোলাররা, তার দলের বোলাররা, তারপরেই কিন্তু অন্যরকম অধিনায়কত্ব করলেন এবং তার ফলে একটা সময় মনে হচ্ছিল যেখানে মুম্বাইয়ের রানটা পৌঁছে যেতে পারে প্রায় 215-20, সেখানে মাত্র 203 রানেই কিন্তু আটকে দিলেন। 200 রান, সেটাও কিন্তু একটা সময় যেটা খুবই গেটেবল মনে হচ্ছিল, খুবই সহজলভ্য একটা বিষয়, সেই রানটা করতেও কিন্তু রীতিমতো স্ট্রাগল করতে হয়েছে শেষের দিকে মুম্বাইকে। সেটা দেখা গিয়েছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেও। অতএব শ্রেয়াস আইয়ার একটা অবশ্যই বড় ফ্যাক্টর। শ্রেয়াস আইয়ার কি ব্যাটিং, কি ক্যাপ্টেন্সি, সব জায়গায় কিন্তু দুর্দান্ত ও তার নিজের ছাপ রেখে যাচ্ছেন গত 1-1.5 বছর ধরেই। আর সেরকম একটা ছাপ কি তিনি ফাইনালেও রাখতে চাইবেন না? আর এই যে তার গোল্ডেন পিরিয়ডটা চলছে, এটা কি ফাইনালেও কোনোভাবে প্রভাব ফেলবে না, কোনোভাবে চাপে রাখবে না আরসিবিকে? নিশ্চয়ই নয়, চাপে অবশ্যই থাকবে দল। তবে 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 উল্টো দিকে কে আছেন সেটাও তো মাথায় রাখতে হবে। বিরাট কোহলি নামটাই কি যথেষ্ট নয় আইপিএল ফাইনালকে একটা আলাদা মাত্রা দিতে? এই যে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, সেই ম্যাচকে আরো একটু হাই ভোল্টেজ করে দিতে শুধুমাত্র এই নামটাই কি যথেষ্ট নয়? আচ্ছা, মনে করে দেখুন তো 2008 সালের 18ই এপ্রিলের কথা, আইপিএল যেদিন শুরু হয় আর কি, এই ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেও খেলেছিলেন বিরাট কোহলি, কিন্তু সেটাই একমাত্র সিগনিফিকেন্ট নয়। সিগনিফিকেন্সটা তাহলে কোথায়? বিষয়টা হচ্ছে তখন যখন আইপিএলটা শুরু হয়েছিল, তখন এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবির সমর্থক কজন ছিলেন? বা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে সেই সময় আরসিবি সমর্থক কজন ছিল, কর্ণাটক স্টেটটা বাদ দিলে? ম্যাগনিফাইং গ্লাস দিয়েও হয়তো খুঁজে দেখতে হতো সেই সময়। অথচ আজকে আপনি কলকাতায় আসুন, সেখানে গিজগিজ করছে আরসিবি সমর্থক। আপনি দিল্লিতে যান, সেখানে গিজগিজ করছে আরসিবি সমর্থক। চেন্নাইতে যান, সেই চেন্নাই যারা কিনা আইপিএলে 5বার জয়ী, খেতাব জয়ী, সেখানেও আপনি অভাব দেখবেন না আরসিবি সমর্থকের। মূলত গোটা দেশ জুড়ে কিন্তু সর্বত্র ছড়িয়ে রয়েছে আরসিবি সমর্থক। কিভাবে সম্ভব? আরসিবি একবারও তারা কিন্তু কাপ পায়নি, তারা 4বার ফাইনাল খেলছে, এই নিয়ে এর আগে 3বার ফাইনালে গেছে এবং 3বারই তাদেরকে নাস্তানাবুদ হতে হয়েছে বিপক্ষের কাছে। এবং সারা দেশ জুড়ে এবং সারা ক্রিকেট দুনিয়া জুড়ে কোথাও গিয়ে একটা ট্রোলিং এর পাত্রে পরিণত হয়েছে আরসিবি দলটা। তারপরেও সারা ভারতবর্ষ জুড়ে কি করে সমর্থক গিজগিজ করতে পারে এই দলটার? কিভাবে সম্ভব এটা? সম্ভব শুধুমাত্র একটা মানুষের জন্য, তার নাম বিরাট কোহলি। শুধুমাত্র এই মানুষটার জন্যই সারা দেশ জুড়ে এই ব্যর্থ দলটারও অসংখ্য অসংখ্য সমর্থক, এবং সেই সমর্থকদের একটা ইচ্ছে দিনের শেষে একবার হলেও যেন বিরাট কোহলির হাতে আইপিএল ট্রফিটা ওঠে। জার্সি নম্বর 18 নম্বর জার্সিধারী, আর এটা আইপিএল এর 18তম মরশুম। ক্রিকেট ঈশ্বর কি মুখ ফিরিয়ে থাকবেন কোহলির প্রতি এই 18তম মরশুমেও? মানতে বা বিশ্বাস করতে হয়তো মন চায় না, এখন কি হবে সেটা সময়ই বলবে।
তবে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে এইবারে যেই ক্রিকেটটা আরসিবি খেলছে বা বিরাট কোহলি এই বয়সে এসেও যে ডিটারমিনেশনটা দেখাচ্ছেন, তারপরে এটাই যেন বলে দিচ্ছে কোথাও গিয়ে অন্তত এই বছর আইপিএল ট্রফিটা একমাত্র ডিজার্ভ করেন বিরাট কোহলি। একেবারে হার না মানা একটা জেদ দেখা যাচ্ছে একদম তার কেরিয়ারের শেষ লগ্নে এসে। পাশাপাশি তার ট্রফি ভাগ্য সেটাও চাগার দিয়ে উঠেছে, যেটা দেখা যাচ্ছে এক বছরের মধ্যে দুটো আইসিসি ট্রফি জিতে ফেললেন। অবশ্য সেটা রোহিত শর্মাও জিতেছেন বা হার্দিক পান্ডিয়াও জিতেছেন, কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিরাট কোহলি যেই ব্যাটিংটা করছেন বা যে অ্যাগ্রেশনটা এই বয়সেও তার মধ্যে দেখা যাচ্ছে, তাতে মানে সেই যে হার না মানা জেদ, শেষ মুহূর্ত পর্যন্ত লড়কে লেঙ্গে এই বয়সেও দেখা যাচ্ছে যেটা তার মধ্যে, তাতে এই বছর যে সব থেকে বেশি আইপিএল ট্রফিটা তিনি রিজার্ভ করেন সেটা বোধহয় আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে মঙ্গলবারের মেগা ফাইনালে কি হবে সেটা সময়ই বলে দেবে। আইপিএল এর 18তম মরশুমে আরসিবির 18 নম্বর জার্সিধারী বিরাট কোহলি তিনি কি খালি হাতেই এবারও ফিরবেন, নাকি এবারই 18তম মরশুমেই তার কপাল ফিরবে, তার হাতে উঠবে বহুল কাঙ্ক্ষিত সেই সুদৃশ্য আইপিএল ট্রফিটি? সেটা জানতে আর মাত্র কয়েক ঘন্টা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম অ্যানালিটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।